আজকে আমাদের ট্রেক শুরু হচ্ছে থানসিং থেকে। আমরা আজকে গিয়ে পৌঁছবো সোকাতে। দূরত্ব প্রায় 14 কিলোমিটার, সময় লাগবে প্রায় 8 ঘন্টা মতো, যা আমরা আমাদের অর্গানাইজারের কাছ থেকে শুনেছি। চলতে শুরু করা মাত্রই কিন্তু কষ্ট হতে শুরু করেছে, কারণ একটাই, এখানকার পথের চেহারা অন্য পথের চেহারার চাইতে একটু আলাদা। একদম পাহাড়ের ঢাল বরাবর সংকীর্ণ একটি রাস্তা, মানে পা যদি কোনো কারণে একটুও এদিক ওদিক হয়, গড়িয়ে নিচে পড়ে গেলেও যাওয়া যেতে পারে। ফলে অত্যন্ত সতর্ক হয়েই কিন্তু সামনের দিকে পথ চলতে শুরু করেছে। শুধুই বোল্ডারের তৈরি রাস্তা আর একদম খাড়া ঢাল। সেই খাড়া ঢালের মধ্যে প্রায় 1 ফুট 1.5 ফুট মতো সংকীর্ণ রাস্তা, যেগুলোর ওপর বোল্ডারে ভর্তি। সেই রকম রাস্তার উপর দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে চলতে হচ্ছে। রাস্তার দুপারে ছোট ছোট কিছু গুল্ম জাতীয়, কাঁটা জাতীয় গাছ রয়েছে। বেশিরভাগটাই কিন্তু শুধুমাত্রই বোল্ডার, আর কিছু কিছু জায়গায় খানিকটা লাল মাটির আভাস পাওয়া যায়। পথ অত্যন্ত কঠিন। কিছু কিছু জায়গা একটু প্যারালাল বা সমান্তরাল বা সমতল আছে, আর বেশিরভাগ জায়গাটি কখনো খুব উঁচুতে উঠতে হচ্ছে, আবার কিছুক্ষণ খুব নিচের দিকে নামতে হচ্ছে। এই করেই কিন্তু পথ চলা। আর সত্যি কথা বলতে রাস্তাটি হেঁটে একটুও শান্তি নেই, কারণ আগেই বলেছি যে রাস্তাটি সমানভাবে তৈরি নয়। বাঁ সাইডটা উঁচু, ডান সাইডটা নিচু, ফলে পাকে ব্যালেন্স করতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। আর যেহেতু বড় বড় সব বোল্ডার, সেই বোল্ডারগুলোকে ক্রস করতেও সময়ে সময়ে খুব কষ্ট হচ্ছে। মানে পায়ের হাঁটুর উপরে বিশেষ করে ম্যাক্সিমাম প্রেশার পড়ছে। 3-4 দিন আগে থানসিংয়ে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। সেখানে একজন ট্রেকার্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রায় 5টি বিভিন্ন দল এই থানসিংয়ে এসে উপস্থিত হয়েছিল সেই একজন ট্রেকার্সকে খুঁজে পাবে বলে। কিন্তু আলটিমেটলি 3 দিনের প্রচেষ্টার পরেও তারা কিন্তু সেই ব্যক্তিকে খুঁজে পায়নি। এখানটায় আমরা এসএসবি জওয়ান, সিকিম পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, অর্থাৎ এইরকম 5টি দলে অনেকগুলো করে কিন্তু টিমমেটসকে আমরা দেখেছি, যারা রাত্রিবেলাতেও কঠোর পরিশ্রম করে সার্চ অপারেশন করেছে। কিন্তু আলটিমেটলি সেই ট্রেকার অধরাই থেকে গেছে। জানি না তার কি হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি 2 দিন দেরি হলেও যাতে তাকে খুঁজে পাওয়া যায়।
রাস্তা অত্যন্ত খারাপ, তবে পথের সৌন্দর্য সমস্ত খারাপ জিনিসকে ভুলিয়ে দেয়। অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছে অল্প সময়েই, কিন্তু এই সৌন্দর্য সেই ক্লান্তিকেও যেন কোথায় এক নিমেষেই দূর করে দিচ্ছে। সবথেকে ভালো লাগছে এখানে গাছের চেহারাগুলো। গাছে সেরকম কোনো পাতা নেই, মোটা মোটা সব গুঁড়িযুক্ত গাছ, বিরাট উচ্চ। সেখান থেকে ডালপালা বেরিয়ে গেছে এবং ডালপালা থেকে আবার উপর শাখা প্রশাখা এইগুলোই বেরিয়ে আছে। আর সেইগুলোর মধ্যে এত ফার্ন এবং শ্যাওলা জমে আছে যে গাছের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। গাছের গুড়ির দিকে বেশ বড় বড় সব বোল্ডার পড়ে আছে। মানে এত সুন্দর লাগছে দেখতে সেই গাছগুলোকে, যে গাছের দিকেই যেন তাকিয়ে তাকিয়ে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা সময় কেটে চলেছে। সুন্দর লাগছে এবং সব গাছগুলোই যেন দেখতে একই রকম। ফার্নের কালার, শ্যাওলার কালার যে কত ধরনের হতে পারে এই গাছগুলোর দিকে ভালো করে একটু লক্ষ্য করলেই কিন্তু সেইগুলোকে বোঝা যায়। আর রাস্তার কথা তো বলবই না, রাস্তা বলে সেরকম কিছুই নেই। এই রকম শুধুমাত্রই স্ট্রিম, ছোট্ট ছোট্ট জলধারা গোটা রাস্তার উপর দিয়ে বয়ে গেছে। এবং একটি দুটি জলধারা নয়, 2 মিনিট পর পর এইরকম ছোট্ট ছোট্ট জলধারাগুলো রাস্তার উপরে এসে পড়েছে, আর সেইগুলো গোটা রাস্তাকে পিছলে করে রেখেছে। কন্টিনিউ টুপটুপ টুপটুপ করে সেই জলগুলো সামনের দিকে এগিয়ে গেছে। সেখানে প্রচুর পরিমাণে শ্যাওলা জন্মেছে। আর যেহেতু একদমই স্টিপ ডিসেন্ডিং এই জায়গাটা, অনেকটা নিচু, অনেকটা ঢালযুক্ত, ফলে যে কোনো মুহূর্তে কিন্তু পা ডিসপ্লেসমেন্ট হতে পারে। আর ডিসপ্লেসমেন্ট হলে কিন্তু বোঝাই যাচ্ছে কি হতে পারে। ফলে সবসময় নজর কিন্তু পায়ের দিকে নজর দিয়েই সামনের দিকে এগিয়ে চলা। কখনো বা একটু রাস্তা ভালো হলে চারিপাশটায় চোখটাকে বুলিয়ে নিয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করা। এই যে স্ট্রিমগুলোর উপরে এই রকম সব ছোট্ট ছোট্ট কাঠ দিয়ে এপার ওপার করা আছে, যেইগুলোতে পা দিয়ে সামনের দিকে এগিয়ে কিন্তু স্ট্রিমগুলোকে ক্রস করতে হয়। প্রত্যেকটা জায়গায় এই টাইপের আমরা আগে দেখেছি গাছের গুঁড়ি দিয়ে এই রকম স্ট্রিমকে অতিক্রম করতে, কিন্তু এখন কিন্তু সেই রকম গুঁড়ি ফুড়ি নেই। একদম ছোট্ট ছোট্ট পাতলা তক্তার মতো কিছু কাঠ পেতে দেওয়া রয়েছে এবং সেইগুলো কিন্তু আলগা। সেইগুলোর উপর দিয়েই পাকে ঠিকমতো ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যাওয়া। প্রায় 2 ঘন্টার ট্রেক শেষে আমরা এসে পৌঁছালাম পেট্টু রিভারে। এই রিভার সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। আমি এ পথে যাবার সময় পেট্টু সম্পর্কে অনেক কথা বলেছি, তবে আবারও 2-1টি কথা না বললে যেন শান্তি পাবো না। শুধুই বলছি যে এ নদী শুধু নদী নয়, এ নদী হচ্ছে মনের নদী। সমস্ত কিছুকে যেন শান্ত করে দেয় এ নদীর যা জলধারা একদম দুধ সাদা। এ নদীর যে শব্দ
এ নদীর মাঝে চারিপাশে যে সাদা বোল্ডার, এ নদীর উপরে যে সেতু, এ নদীর চারিপাশে যে গাছরা, এ নদীর উপরে যে নীল আকাশ, এ নদীর উপরে যে সূর্যের রশ্মি, সমস্ত কিছু মিলেমিশে এমন একটা মোহময়ী পরিবেশের সৃষ্টি করেছে যা আপনার কল্পনাকেও ছাপিয়ে যেতে বাধ্য। সারাটা দিনও যদি এখানটায় বসে থাকা যায়, একটি বারের জন্যও উঠতে ইচ্ছে করবে না। অনেক নদী জীবনে দেখেছি, তবে এ নদীর রূপ সমস্ত নদীর রূপকে লক্ষ গুণে ছাপিয়ে গেছে। নিজের গতিতে বয়েই চলেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এতটাই স্বচ্ছ জল যে জলের নিচে যদি একটি সূচও পড়ে থাকে, আপনি সেটিকেও কিন্তু কোনো ধরনের কোনো পরিশ্রম ছাড়াই দেখতে পাবেন। অদ্ভুত সুন্দর তার রূপ, আর অদ্ভুত সুন্দর তার পরিবেশ। এখানে এসে দেখছি যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু পেকচু। কারণ একদম হিমালয়ের হিমবাহ থেকে সৃষ্টি হয়ে এটি কিন্তু প্রায় ইয়াকসামের কাছাকাছি চলে গেছে বিভিন্ন রকম জলধারায় বিভক্ত হয়ে। ফলে যতই পথ এগোবো, পেকচুকে কিন্তু সাথে নিয়েই এগোবো। কখনো হয়তো হাতের বাঁ পাশে, কখনো ডান পাশে, কখনো সোজা, কখনো বা বড় জলধারা, বা কখনো ছোট্ট জলধারা। এই রূপ বদলাবে কিন্তু নদী বদলাবে না। ভীষণ সুন্দর। আর এইবার শুরু হচ্ছে নদীর রিভার বেসিন। এই রিভার বেসিনটির সম্পর্কে না বললেই নয়, কারণ এটি কিন্তু শুধু নদীর এপার থেকে ওপার যাওয়া এইরকম নয়। এই রিভার বেসিনটিকে ক্রস করতে গেলে খুব কম করে হলেও 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কখনো এদিক, কখনো ওদিক, কখনো সাপের মতো বেঁকে, অর্থাৎ ছোট ছোট জলধারাগুলোকে অনেকবার করে ক্রস করার পরে, বড় জলধারাকে ক্রস করার পরে তারপরে কিন্তু আমরা নদীর এপার থেকে ওপারে পৌঁছতে পারি। আর মাঝখানে এই যে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা,
রাস্তা বললে ভুল হবে, এখানে রাস্তার কোনো কনসেপ্ট নেই, শুধুই বড় বড় বোল্ডার। এই বোল্ডারগুলোর উপরে পা দিয়েই কিন্তু আপনাকে সামনের দিকে পথ চলতে হবে। কিছু কিছু জায়গায় 2-4 মিটার হয়তো একটু আধটু মাটি দিয়ে রাস্তা করা আছে, কারণ রাস্তা করা আছে বললে ভুল হবে, তৈরি হয়ে গেছে রাস্তা, কিন্তু 99% জায়গায় কিন্তু এখানটায় কোনো রাস্তা নেই। এই যে এটি হচ্ছে রাস্তা, প্রত্যেকটি জায়গাতে শুধু বোল্ডার, বোল্ডারের ওপর দিয়েও কিছু কিছু জায়গাতে কিন্তু জাম্পিং করে করে আমাদেরকে এগোতে হয়েছে। আবার কিছু কিছু জায়গা এমন হয়েছে যে কোনো যেই জায়গাতে পৌঁছে আমরা বুঝতেই পারছি না যে ঠিক কোন পথে এগোবো। অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখানটায়। আমরা প্রায় 4 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি। পেকচু নদীর রিভার বেসিনকে এইবার আমাদের শেষ করবার পালা, কিন্তু পথ এতটাই কঠিন যে সেটি পেরোতে আর কতটুকু সময় লাগবে সেটাও বুঝতে পারছি না। যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটতে পারে। 5 মিটার হয়তো একটু ভালো রাস্তা, তারপরে 50 মিটার রাস্তা এতটাই খারাপ বা দুর্গম, সেটা আগে থেকে বোঝা খুব মুশকিল হয়ে পড়ছে। যে এখানটায় অদ্ভুত এক পরিস্থিতি, কিছুতেই রাস্তা বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব। কেউ রাইট সাইডে ঢুকে যাচ্ছে, কেউ লেফট সাইডে ঢুকে যাচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে গোটা ছবিটিকে আনতে পারছি না বলে বোঝাতে পারছি না ঠিক কিভাবে সামনের দিকে এগোতে হচ্ছে। এদিক দিয়ে নামার জায়গা নেই গো, সেরকম नामार जाएगा नहीं, लेकिन उधर से जा सकते, उधर से जाएगा ही तो नहीं, जूतो स्किप करे गई प्रॉब्लम। কোন দিক দিয়ে যাবই বুঝতে পারছি না। আছে কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না। নামবো আয়া বাবা রে, সাংঘাতে করুন দশা, উপর থেকে নিচে নামতে পারছি না। পাথরে ভর্তি বড় বড় পাথর,
করছে, কেমন করে নামি। হ্যাঁ বাস, এই বাবা। চলো এবার বুঝি। ধরে ধরে নামি, চলো চলো চলো, ধরে ধরে নামবো। হ্যাঁ চলো, বাস। এই যা গেলাম পরে। চলো 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 বাস। দেখো ওটা জুতো মুজোর মধ্যে জলে কি অবস্থা। এই যে গোটা ভিজে শেষ, মুজো টুজো একাকার কাণ্ড। নদীর মধ্যে এত পিছড়ার, এত বড় বড় বোল্ডার যে জ্যাকেটে জল ঢুকছে, জ্যাকেটে জল ঢুকছে ডানাতে। এই মোজাটাকে কি করবো, খুলবো না রাখবো? না না রাখুন, নিংড়ে নিন, নিংড়ে নিন, খুলে নিংড়ে নিন। এত পিছড়া পাথর রে বাবা যে নদীর মধ্যে গেছিলাম পরে, সেই আরাম, ঠান্ডা জল, বাপরে মাইনাস টেম্পারেচারে। হ্যাঁ रास्ता थोड़ा सा आगे है, लेकिन अभी वो तो बड़ा बड़ा बैग में सख्त है, इसमें नहीं है। 4 पेयर सख्त लिया था, 3 पेयर वो पे रख दिया। बिना सख्त से ना बहुत प्रॉब्लम होता है अपने। बिना सख्त ठीक नहीं रहेगा, हो जाएगा। सख्त नहीं है तो क्या करेगा? ना ना सख्त तो है, लेकिन यहाँ पे नहीं है। वही तो यहाँ पे नहीं है। खाली पैर में हाथने से ना लगेगा, स्टोन वगैरह है, ये हाथते हाथते ना सूख जाएगा। या ढक। हाँ পৃথিবীতে শেখার জিনিসের অভাব নাই ভাই। ঘুষ গেয়া তো মানে ছোট পুকুরে ঢোকাতে একদমই তাই। हाँ 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 वो बाद में करेंगे। चलिए अभी चलिए। বাবা রে কি অসুবিধা, পায়ের মধ্যে এখনো মোটামুটি হাঁটছি, মোটামুটি হাফ কেজি জল আছে। জল, এই জল নিয়ে হাঁটবো, শুকিয়ে যাবে কিছুক্ষণ পরে নিশ্চয়ই। ঠান্ডা যে জলগুলো। এ রাস্তা যেন কিছুতেই শেষ হতে চাইছে না। অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়লাম, মনে হচ্ছে কখন এ রাস্তা শেষ হবে।
এবার আমরা পেকচুকে পেছনে ফেলে রেখে সামনের দিকে অগ্রসর হয়েছি কোকচুরাংয়ের পথে। এখান থেকে কোকচুরাং আর অল্প একটু সামনে আমাদের অজিত দাদা চলেছে, আমার পেছনে ভেঙ্কটেশ দাদা আছে, সঞ্জু দাদা ওই সামনের দিকে এগিয়ে গেছে, আর আছে বড়ালদা। 25 মানুষ সামনের দিকেই আছে, সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। পথের মাঝে 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 গাছগুলো পড়ে আছে, ঝরা পাতা, শ্যাওলা গাছ, কাঁটাযুক্ত গাছ, পাথর, প্রকৃতির শব্দ আর আমাদের ক্লান্তি, এইগুলোই হচ্ছে আমাদের পথের সঙ্গী বর্তমানে। কোকচুরাংয়ে পৌঁছে 5 মিনিট একটু জিরিয়ে নেব বলে ভাবছি। এখন শুধুই অপেক্ষা কোকচুরাং কতক্ষণে পৌঁছাই। একটি জিনিস ভালো যে আজকে সারাদিনে কিন্তু বৃষ্টি আমরা পাইনি, ফলে আগের কয়েকদিনের বৃষ্টির যা কষ্ট সেটি কিন্তু আজকে আমাদের পোহাতে হয়নি। সারাটা দিন বেশ রৌদ্র করজ্জ্বল দিন। হ্যাঁ, হাঁটতে কষ্ট হচ্ছে বটে, তবে রাস্তাঘাট অতটা কর্দমাক্ত নয়। এরকম গাছগুলো পড়ে আছে, গাছের নিচ দিক দিয়ে আমাদেরকে হেঁটে চলে যেতে হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু বৃষ্টির হাত থেকে প্রায় 5 থেকে 6 দিন পরে আজকে একটু রেহাই পেলাম। শুধু তো বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে বৃষ্টির চাইতেও বেশি স্নোফল, সেইগুলোর হাত থেকে কিন্তু আজকে অন্তত মুক্তিতে আছি এখন অবধি। জানি না পরে কি হবে, তবে এখন অবধি বৃষ্টি বা স্নোফল কোনোটাই পাইনি এ পথে। আর পারছিলাম না বলে এখানটায় এসে 5 মিনিট রেস্ট নেব বলে একটু দাঁড়িয়েছি, কারণ পায়ের অবস্থা খুব খারাপ বোল্ডারের উপর দিয়ে চলার ফলে। হাঁটু যেন কনকন কনকন করে কাঁপছে, শুধু নয় ব্যথাও করছে, কারণ এ পথ শুধুমাত্রই বোল্ডারের উপর দিয়ে চলার পথ বলে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে আছে। 5 মিনিট রেস্ট না নিলেই নয়। এতক্ষণে কোকচুরাংয়ের দেখা পেলাম, ভীষণ আনন্দ লাগছে যে অন্তত কোকচুরাং অবধি নামতে পারলাম। কোকচুরাংয়ের সামনেই ছোট্ট জলধারাটির স্বচ্ছতা কীরকম তা এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। সুন্দর এই ছোট্ট ব্রিজটি ক্রস করছি, এই হচ্ছে কোকচুরাং। এইখান থেকেই কিন্তু রাস্তা ভাগ হয়ে গেছে, এখান থেকে সোজা ডান সাইডে উঠে গেছে জংরির পথ, আর আমরা বাঁ সাইড দিয়ে রওনা দিয়েছি সোকার পথে। খানিকটা পথ এগোতেই এই হলুদ রোডোডেনড্রনগুলো চোখে পড়তে শুরু করলো, অদ্ভুত সুন্দর লাগছে। গাইডের কাছে শুনলাম এই হলুদ রোডোডেনড্রন নাকি ভীষণ কম পরিমাণে পাওয়া যায়। পিঙ্ক, গ্রিন, হোয়াইট, রেড, বিভিন্ন
কালারের যে রেডোডেনড্রন তা সবটাই প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু ইয়েলো রেডোডেনড্রন কম। এটি দেখে ভীষণ ভালো লাগছে। রডোডেনড্রনের সামনের পথটাই এমন পথ, এ পথ দিয়েই আমাদেরকে রওনা দিতে হচ্ছে শোকার উদ্দেশ্যে। অনেক উঁচু থেকে নিচে নামা, রাস্তা কিছু নেই, এই জল পাথরের মধ্যে দিয়েই পাথরের সাপোর্ট নিয়ে কখনো বা পাথরকে জড়িয়ে ধরে নিচে নামা, কখনো বা এক হাতে পাথরের উপরে প্রেসার দিয়ে আর এক হাত অন্য একটি বোল্ডারে দিয়ে নিচের দিকে নামা, এই রকমই পথ এখানে। আর কাঁটাযুক্ত ঝোপঝাড়গুলো তো বেশ আছেই। এই পথে প্রচুর রডোডেনড্রন ফুটে আছে। এই পিঙ্ক রডোডেনড্রনে ভর্তি গোটা জায়গাটি। রেড তো আছেই, হোয়াইট এবং ক্রিমেরও কিন্তু শেষ নেই। আর এই ধরনের রাস্তা সত্যি কথা বলতেই কিন্তু একটু হলেও মনে সাহস যোগায় সামনের দিকে যাবার জন্য, আর অনুপ্রেরণা দেয় যে চলো ভাই এ পথে, কারণ এই পথ শেষ হলে আবার সেই তোমার চেনা জানা পথ। ফলে আলাদা একটা এন্থু কাজ করে এ পথে চলার জন্য। তাই ক্লান্ত হলেও যেন ক্লান্ত হই না। শুধুমাত্র পথের শোভা, গাছের শোভা, প্রকৃতির শোভা, ঘাসের শোভা, শ্যাওলার শোভা, অর্থাৎ যা কিছু আছে সব কিছুই যেন মনে একটা অন্য মাত্রা এনে দেয়, আলাদা আনন্দ এনে দেয়, আলাদা জোশ এনে দেয়। চলতে 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 আমরা এসে পৌঁছে গেছি ফেডাংয়ে। ফেডাং থেকেই একই রাস্তায় কিন্তু আমরা শোকা অবধি পৌঁছাবো। যাওয়ার সময় এই ফেডাং থেকে আমরা দেখেছিলাম একটি রাস্তা অন্য পথে চলে গেছে, সেই পথেই কিন্তু আমরা এলাম। ফেডাংয়ে এসে উপস্থিত হয়ে গেছি। ফেডাংয়ের রডোডেনড্রনগুলোকে একটু উপভোগ করছি, গাছগুলোকে উপভোগ করছি। গাছগুলো একটা অসাধারণ, কিভাবে যে আছে যে না দেখলে বোঝা যায় না। একটি গাছের শয়ে শয়ে ডালপালা চারিদিকে কীরকমভাবে শ্যাওলা মেখে দাঁড়িয়ে আছে, তা এক অনন্য অনুভূতি। আর চারিপাশে রডোডেনড্রনে হাজার হাজার রডোডেনড্রন ফুটে আছে। প্লেয়ার ফ্ল্যাগ গুলো দুলছে বা উড়ছে। নিচে ছোট্ট একটু একটা দোকান মতো আছে, যেখান থেকে আপনি চা কফি বা স্ন্যাক্স নিতে পারেন। এবার ফেডাং থেকে শোকা খুব বেশি দূরত্ব নয়, আশা করছি আর ঘন্টা দুয়েকের মধ্যেই নেমে যেতে পারবো। 2 ঘন্টা অতিক্রম করলেই যদি নেমে যেতে পারি। আজকে আমাদের রাত্রিবাস শোকাতেই। সেখানটায় গিয়ে একটু ফ্রেশ হয়ে ব্ল্যাক কফি খেলে মনে হয় শারীরিক ক্লান্তিটা একটু কাটবে। যদিও বেশিরভাগ পথটাই অতিক্রম করে চলে এসেছি, আর একটুক্ষণ যেতে হবে, ফলে অটোমেটিক এই চিন্তাটাই কিছুটা রিফ্রেশ করছে আমাদের শরীরকে, যে প্রায় 80% চলে এসেছি আর 20% বাকি। ও অটোমেটিক্যালি
কিছুক্ষণের মধ্যেই সেখানটায় পৌঁছে যাবে। এটি কিন্তু আলাদা একটা রিফ্রেশ সৃষ্টি করছে আমাদের শরীরে। প্রায় পৌঁছেই গেছি শোকার কাছে। দূর থেকে শোকার ক্যাম্প চোখে পড়ছে। 10-15 মিনিটের হাঁটা পথ, ব্যাস এরপরেই আমরা আমাদের আজকের দিনের গন্তব্যস্থলে। অলরেডি পৌঁছে গেলাম শোকা লেকে। শোকা লেক খানিকটা দেখে সেখান থেকেই চারিপাশের প্রকৃতির যা শোভা সেটিকে লাস্টবারের মতো ক্যাপচার করছি, কারণ জানি এই পথে আবার কোনোদিন আসতে পারবো কি পারবো না, বা আসলেও কবে আসবো তার তো ঠিক নেই। তাই লাস্ট বারের জন্য যে লোলুপ মন, সে লোলুপ মনকে সান্ত্বনা দিচ্ছি একটুখানি চারিপাশের ছবিটিকে ক্যাপচার করবার মাধ্যমে। বিরাট বিরাট সব ঝাউ গাছ যেন পাহাড়গুলোকে ঢেকে রয়েছে। চারিপাশের উত্তুঙ্গ পর্বতগুলোর শিখর আজ এখান থেকে অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। হালকা মেঘ পেজো তুলোর মতো সেই শৃঙ্গের গায়ে যেন সেটে আছে, আর যেগুলো একটু তুলনামূলক কম উচ্চতাযুক্ত পাহাড়, সেইগুলোর গায়ে মেঘ আর কুয়াশা লেগে সেইগুলো কেমন একটা ধূসর বর্ণে পরিণত হয়েছে। আমরা আমাদের জায়গায় একদম পৌঁছে গেছি। এই ট্রেনটি পাড়া হয়েছে আমাদের সঙ্গে যে বড়ালদারা এসছেন সেই বড়ালদাদের জন্য, আর আমরা এই ঘরের মধ্যেই বেড নিয়েছি 4 জনের জন্য। একটি ঘর, একটি ঘরের মধ্যে 4টি বেড আছে। এই ঘরগুলিতেও থাকা যায় যখন ট্রেকার্স বেশি হয়। আমরা যে হাটে আছি সেই হাট যদি ফুলফিল হয়ে যায় তখন কিন্তু এই ঘরেও বেডের ব্যবস্থা করা যায়। চারিপাশটা অত্যন্ত গ্রিনিশ, টেন্ট ফেন্ট সব পাড়া আছে অন্য গ্রুপদের জন্য। আর ভ্যালিটা কিন্তু সত্যি দেখবার মতো। সন্ধে প্রায় ধীরে ধীরে নেমে আসছে। খানিকক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। সত্যি কথা বলতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। ওদিক থেকে ডাক আসছে স্ন্যাক্স এবং ব্ল্যাক কফি নেবার জন্য। আর বেশিক্ষণ ওয়েট না করে বরং একটু ব্ল্যাক কফি খেয়ে নিজেকে জুড়োবার চেষ্টা করি। খুব ভালো থাকুন।